আজকে ক্রাইমের যে সত্য ঘটনাটা শুরু করছি সেটা উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরের সারধানা নামের একটা এলাকা। সেখানকার একটা সত্য ঘটনা। ওই এলাকাতে একটা ফ্যামিলি থাকতো। ফ্যামিলির দুই মেয়ে ছিল। বড় মেয়ে বিবাহিতা, আর দ্বিতীয় মেয়ে, তার নাম প্রিয়াঙ্কা। 21 জানুয়ারি 2025 বিকেল বেলায় নিজের বাড়ি থেকে বেরিয়েছিল, কিন্তু গভীর রাত হলেও সে বাড়ি ফিরে আসেনি। সারা রাত, তারপরের দিন সারাদিন আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবরা সব জায়গায় যেখানে যেখানে সে যেতে পারে সেখানে সেখানে খোঁজ খবর নিচ্ছিল। 23 জানুয়ারি 2025 প্রিয়াঙ্কার বাড়ির লোকজন স্থানীয় পুলিশ স্টেশনে গেছিল। পুলিশ স্টেশনে যখন জিজ্ঞেস করেছিল পুলিশ যে আপনাদের কারোর ওপরে সন্দেহ আছে কিনা বা কোনো শত্রু আছে কিনা আপনাদের, তখন বাড়ির লোকজন বলেছিল যে আমাদের কোনো শত্রু নেই, কারোর উপর সন্দেহ নেই, মেয়ের সাথে কোথাও কারো কোনো রকম প্রেমের সম্পর্কও নেই। তবে হ্যাঁ, মেয়ে 21 তারিখ সন্ধ্যেবেলায় তাদের যে বড় জামাই, যার নাম আশিস, তার সাথে বাইরে বেরিয়েছিল। প্রথমবার নয়, 4 বছর আগে তাদের বড় মেয়ের বিয়ে হয়েছে আশিসের সাথে। আশিসকে তারা একদম নিজের ছেলের মতোই মনে করে। আশিসও তাদেরকে খুব ভালোবাসে। তাদের ছোট মেয়ে প্রিয়াঙ্কাকেও স্নেহ করে। মাঝে মধ্যে আশিস আসে, আশিস আসলে নিজের স্ত্রীর ছোট বোনকে বাইরে বেড়াতে নিয়ে যায়, অনেক কিছু কিনেও দেয়। যেদিন তাদের প্রিয়াঙ্কা হারিয়ে গেছিল সেদিনও তাদের বড় জামাই আশিস তাদের বাড়িতে এসেছিল। বলেছিল যে আমি নিজের কাজের জায়গা থেকে নিজের বাড়ি যাচ্ছি। তো রাস্তায় শ্বশুর বাড়ি পড়ে, সেই জন্য শ্বশুর বাড়িতে দেখা করার জন্য ঢুকেছিল। তারপরে যেহেতু বাড়িতে ছোট শালী প্রিয়াঙ্কা ছিল, প্রিয়াঙ্কাকে সে বলেছিল যে চলো আমার সাথে একটু ঘুরে আসবে, একটু বাজার থেকে কিছু খেয়ে আসবে। প্রিয়াঙ্কা রাজি হয়ে যায়। প্রিয়াঙ্কা রাজি হবেই, কারণ এর আগেও সে বহুবার নিজের জামাইবাবুর সাথে বাইরে গেছে। তো সেদিনও সে গেছিল। তখন তাদেরকে জিজ্ঞেস করা হয় যে আপনাদের জামাই যে আপনাদের ছোট মেয়েকে সঙ্গে করে নিয়ে গেছিল সে কি বলছে। তখন বাড়ির লোকজন বলে যে আমরা জামাইকেই জিজ্ঞেস করেছিলাম। তো জামাই বলেছে যে সে একদম বাড়ির কাছে এসে সন্ধ্যেবেলায় আমাদের মেয়েকে আবার নিজের স্কুটিতে এসে নামিয়ে দিয়েছিল, তারপরে সে চলে গেছিল। বাড়ির সামনে থেকে আমাদের মেয়ে কোথায় চলে গেছে সে বিষয়ে আমাদের জামাই তো জানেই না। তবে আমাদের জামাই বলেছে যে সে কিছু পরে ফোন করেছিল নিজের শালী প্রিয়াঙ্কাকে। প্রিয়াঙ্কা ফোন ধরেনি, ফোনটা সুইচ অফ করেছিল। পুলিশ এবার এই যে জামাই, যার নাম আশিস, যে মেরাঠের বাসিন্দা, আর সে চাকরি করত দোয়ারালার একটা প্রাইভেট হসপিটালে, ওয়ার্ড বয় ছিল সে। তাকে পুলিশ জিজ্ঞেস করে, পুলিশকেও কিন্তু সে একই উত্তর দেয়। সে উত্তর দিয়েছিল যে সে কিচ্ছু জানে না, কারণ সে আগেও নিজের শালীকে বহুবার বাইরে বেড়াতে নিয়ে গেছে, কারণ তার শালী তার কাছে খুব স্নেহের, খুব ভালোবাসার, তার একদম ছোট বোনের মতো। তো সে জানে না যে বাড়ির সামনে সে স্কুটি থেকে নামিয়ে দেওয়ার পর তার স্ত্রীর বোন প্রিয়াঙ্কা কোথায় চলে গেছে। পুলিশ এবার খুঁজছিল। হঠাৎ করে ওই এলাকা থেকে বেশ কিছুটা দূরে একটা ডেড বডি পাওয়া গেছিল। স্থানীয় লোকজনেরা পুলিশকে জানিয়েছিল। পুলিশের মনে হয়েছিল যে এই দুটো ব্যাপার নিশ্চয় কোথাও না কোথাও কানেক্টেড আছে। প্রিয়াঙ্কার মাকে বাবাকে ডাকা হয়েছিল শনাক্ত করার জন্য। প্রিয়াঙ্কার গায়ের জামা কাপড়, প্রিয়াঙ্কার পায়ের জুতো ইত্যাদি দেখে মা বাবা শনাক্ত করেছিল সেটাই তাদের মেয়ে প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কার পোস্টমর্টম যখন রিপোর্ট এসেছিল, প্রিয়াঙ্কার সাথে গ্যাং রেপ হয়েছে বলে জানানো হয়েছিল। এবার পুলিশ টিম প্রিয়াঙ্কার যে ফোন,
সেটা কল ডিটেল চেক করে। কল ডিটেলে দেখা গেছিল প্রিয়াঙ্কার সাথে গত 2 বছর ধরে প্রত্যেক দিন দিনে 30-40 বার করে তার যে জামাইবাবু আশিস তার সাথে কথা হয়। এই ব্যাপারটা যখন প্রিয়াঙ্কার বাড়ির লোকজনকে জানানো হয়, তার বাড়ির লোকজনেরা অবাক হয়ে যায়। তারা বিশ্বাসই করতে চায়নি যে তাদের বড় জামাইয়ের সাথে তাদের মেয়ের কোনো রকম সম্পর্ক থাকতেও পারে। এবার পুলিশ কিন্তু পুরো সন্দেহটা আশিসের উপরেই করছিল, সেই জন্য আশিসকে অ্যারেস্ট করা হয়। শুরু হয় আশিসের জিজ্ঞাসাবাদের পরে যে ঘটনাটা পুলিশ জানতে পেরেছিল সেটা হচ্ছে আশিসের সাথে ওই বাড়ির মেয়ের বিয়ে হয়েছিল 4 বছর আগে। 2 বছর আগে যখন আশিসের স্ত্রী প্রেগনেন্ট ছিল, সেই সময় স্ত্রীর দেখাশোনা আর বাড়ির কাজকর্মে হেল্প করার জন্য স্ত্রীর বোন প্রিয়াঙ্কাকে দিদির বাড়িতে পাঠানো হয়। দিদির বাড়িতে সে কাজকর্ম করত। সেই সময় জামাইবাবুর সাথে তার এক অবৈধ প্রেমের সম্পর্ক শুরু হয়েছিল। সময় মতো বাচ্চা হয়ে যায়। বাচ্চা হয়ে যাওয়ার পরে জামাইবাবু নিজের ছোট শালীকে শ্বশুর বাড়িতে পৌঁছে দিতে আসে। তারপরে নিজের যে কাজের জায়গা দোয়ারালা, যেখানে সে কাজ করত, সেখানে চলে যায়। তারপর থেকে প্রিয়াঙ্কার সাথে সব সময় একটা ফোনে যোগাযোগ ছিল তার জামাইবাবু আশিসের। সে ব্যাপারে বাড়ির কোনো লোকজন বা আশিসের স্ত্রী প্রিয়াঙ্কার দিদি কেউ কিচ্ছু জানতো না। ধীরে ধীরে অন্যান্য সম্পর্কে যেমন হয়, এই সম্পর্কটাতেও মনোমালিন্য শুরু হয়। তবে মনোমালিন্য যেটা শুরু হচ্ছিল সেটার কারণটা ছিল প্রিয়াঙ্কা সবসময় একটা অধিকার ফলাতে চাইছিল নিজের জামাইবাবুর উপরে। সে নিজের জামাইবাবুকে বলছিল যা যা জিনিস সে তার স্ত্রীকে কিনে দেবে, সেম জিনিস তাকেও কিনে দিতে হবে। কারণ সে স্ত্রী না হলেও সে কিন্তু স্ত্রীর মতোই। মাঝে মাঝে সে পেটিএমে নিজের জামাইবাবুর কাছে টাকাও চাইছিল। প্রথম দিকে জামাইবাবু যখন প্রিয়াঙ্কা যত টাকা চাইছিল দেওয়ার চেষ্টা করছিল, এমনকি মাঝে মধ্যে সে নিজের প্রেমিকার মন রাখার জন্য কলিগদের কাছে ধার চেয়েও টাকা পাঠাচ্ছিল। কিন্তু সম্পর্কটাও পুরনো হয়েছিল, 2 বছর কেটেছিল। ক্রমাগত প্রিয়াঙ্কার চাহিদা বাড়ছিল। আশিসের পক্ষে যেটা সামলানো খুব অসুবিধাজনক হয়ে দাঁড়াচ্ছিল। সে অনেক বোঝাবার পরেও প্রিয়াঙ্কা বুঝতে চাইছিল না। প্রিয়াঙ্কার ফোনে বেশ কিছু ফটো নিজের জামাইবাবু সে তুলে রেখেছিল, ঘনিষ্ঠ অবস্থায় ফটো। সে কিন্তু নিজের জামাইবাবুকে সবসময় ভয় দেখাচ্ছিল যে সব জিনিস বা চাহিদা মতো টাকা যদি সে না দিতে পারে, তাহলে তাদের যে ক্লোজ আত্মীয়রা, বিশেষ করে তার স্ত্রী প্রিয়াঙ্কার দিদিকে প্রিয়াঙ্কা ওই ফটোগুলো দেখিয়ে দেবে। ভয় পাচ্ছিল আশিস, যে কোনো ভাবে নিজের স্ত্রীর বোনের চাহিদা মেটাচ্ছিল। যে হসপিটালে আশিস কাজ করে সেই হসপিটালেই আশিসের সাথে আরো একজন ছেলে যার নাম শুভম, সে কাজ করত। শুভম ছিল আশিসের খুব প্রিয় বন্ধু। আশিস নিজের সমস্ত অসুবিধার কথা শুভমকে জানায়। শুভম একটা রাস্তা বের করেছিল। শুভম বলেছিল যে এইভাবে বুঝিয়ে সুঝিয়ে বারবার টাকা দিলে চলবে না, রাস্তা থেকেই সরিয়ে দিতে হবে। তারপরে তুমি নিশ্চিন্ত মনে ঘর সংসার করো, এবার সাবধানে থেকো, আর কোনো প্রবলেম হবে না। কিন্তু রাস্তা থেকে সরাবে কে? শুভম বলেছিল তার পরিচিত দীপক নামের একটা ছেলে আছে, যে এই ধরনের অপরাধমূলক কাজে জড়িয়ে থাকে। তাকে যদি বলা হয় সে খুব সহজেই কাজটা করে দেয়। দীপকের সাথে কথা হয়, কন্ট্যাক্ট হয়, প্রিয়াঙ্কাকে মেরে ফেলা হবে। তবে প্রিয়াঙ্কাকে তাদের কাছে পৌঁছে দিতে হবে। যেহেতু আশিস প্রিয়াঙ্কার প্রেমিক, সঙ্গে বড় জামাইবাবু,
প্রিয়াঙ্কাকে তাদের কাছে পৌঁছে দিতে আশিসের কোনো অসুবিধা হবে না। আর এই কাজটা করার জন্য শুভমকে আর দীপককে দিতে হবে 30,000 টাকা। মাত্র 30,000 টাকা দিলেই তারা নিমেষের মধ্যে প্রিয়াঙ্কাকে পৃথিবী থেকে সরিয়ে দেবে। দীপক পার্সোনাল লোন নিয়েছিল 40,000 টাকা। 15,000 করে টাকা দিয়েছিল দীপককে শুভমকে। ঘটনার দিন প্ল্যানিং করে তাদের কাছে পৌঁছে দিতে হবে প্রিয়াঙ্কাকে। প্রিয়াঙ্কাকে সে আনতে গেছিল নিজের শ্বশুর বাড়িতে নিজের স্কুটি নিয়ে। সে শ্বশুর বাড়িতে গিয়ে বলেছিল, রাস্তা দিয়ে যাচ্ছিলাম, নিজের বাড়ি যাচ্ছি, ভাবলাম প্রিয়াঙ্কার সাথে দেখা করি, প্রিয়াঙ্কাকে একটু মার্কেটে নিয়ে গিয়ে খাবার খাইয়ে দিই, তারপরে বাড়ি চলে যাব। সেটাই সে করবে ভেবে প্রিয়াঙ্কা তার সাথে তার স্কুটিতে উঠে বসেছিল। সে স্কুটি নিয়ে যাচ্ছিল নির্জন এলাকার দিকে। পেছনে প্ল্যান মোতাবেক নিজেদের বাইকে দীপক আর শুভম। নির্জন জায়গায় সন্ধেবেলায় গাড়িটা গিয়ে দাঁড়ায়। তখনও কিন্তু প্রিয়াঙ্কা জানতো না যে তার সাথে কি ঘটনা ঘটতে চলেছে। সে নিজের জামাইবাবুকে খুব বিশ্বাস করে তার সাথে চলে এসেছিল। তারপরে তিনজন মিলে প্ল্যানিং করে যে যখন প্রিয়াঙ্কাকে মেরেই ফেলা হবে, তাহলে তার আগে একবার রেপও করা যেতেই পারে। তিনজন সহমত হয়েছিল, তিনজন রেপ করেছিল। করার পরে প্রিয়াঙ্কার ওড়না দিয়ে প্রিয়াঙ্কার গলায় ফাঁস লাগিয়ে প্রিয়াঙ্কাকে শেষ করে ফেলেছিল। তারপরে যে যার নিজের জায়গায় চলে গেছিল, কিন্তু ধরা পড়তে হয়েছিল আশিসকে। আশিস ধরা পড়ে গেছিল। তো মানে আশিস মেরাঠের জেলে রয়েছে, তার বিচার চলছে। তার ছোট্ট ছেলে, যার বয়স 3 বছর, তাকে হয়তো সারাটা জীবন বাবা ছাড়াই কাটাতে হবে। আশিসের যে স্ত্রী, সে নিজের বোনের জন্য এত বড় বিপদে আজ রয়েছে। আশিসের যে স্ত্রী, নিজের সব থেকে কাছের দুজন মানুষ, তার হাজবেন্ড, তার নিজের বোন, একদম অসহায় করে ফেলেছে। ঘটনাটা শোনার পরে কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন।